আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শুরু করব এই চ্যাপ্টারের নাম্বার লেকচারটা। তো আমরা চলে যাই বইয়েতে আবার আগের মতো। তো we are back to the video, we are back to the slide. আমরা গতবারে এগুলা পড়া হইছে। আমরা গতবারে এই পর্যন্ত আমরা পড়েছি। গতবারে আমরা এই জিনিসগুলা একটু দেখেছিলাম আরকি। সো আমরা এই জিনিসটা পড়বো বলছিলাম যে স্প্রিং এর এই জিনিসটা একটু দেখব। তো আজকে এই জিনিসটা দিয়ে শুরু করব আমাদের এই চ্যাপ্টারটা। তো আমি যদি নিচেই যাই, ওকে। এখানে লেখা শুরু করি যে আ স্প্রিং এর আ জিনিসটা যদি আমরা একটু বুঝতে চাই, কি হইতেছে এই ঘটনাটা। তো আমরা যদি কোন একটা স্প্রিং আঁকি আরকি। কালারটা একটু বেটার। সো আমরা যদি একটা স্প্রিং ধরে নিলাম, একটা স্প্রিং আঁকলাম আমরা। ঠিক আছে? এটা একটা স্প্রিং এবং স্প্রিং এর পাশে আমরা একটা বল জ্বলাই দিলাম। ওকে? যদি স্বাভাবিক আচ্ছা এখানে ৩ টা ঘটনা ঘটতে পারে। এটা আমি ধরলাম স্বাভাবিক অবস্থায় স্প্রিং যেভাবে আছে আরকি। আমরা বল জ্বলাই দেওয়ার পরে। দেন আরেকটা স্প্রিং ধরলাম এটা। তো আরেকটা স্প্রিং আছে ধরলাম। আমি এই স্প্রিংটাকে টেনে একটু লম্বা করলাম। এম একই বর, যদি লাগতেছে না একই বর। আর স্প্রিংটাকে আমি সংকুচিত করলাম একটু এই বর। ঠিক আছে? এই একই বর কিন্তু বরটা সেম থাকবে। তো আমরা এখানে চেঞ্জ করতেছি কি আমরা এখানে এদিকে বল দিচ্ছি। বল দিয়ে যে এদিকে বল দিয়ে এটা একটু লিখে দিই আমি। আরেকটু যদি করা যেত ভালো হইতো। আমরা এই জিনিস ঠিক আছে, পারফেক্ট। তো আমরা এদিকে যখন আমরা বল প্রয়োগ করতেছি, সো এখানে কয়েকটা ঘটনা ঘটতেছে। এদিকে যখন বল প্রয়োগ করতেছি, স্প্রিং ঠিক আমাকে নিউটনের 3rd ল অনুযায়ী আমরা পড়ছিলাম প্রত্যেক বস্তুরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। সো আমরা যখনই এদিকে একটা বল প্রয়োগ করতেছি, স্প্রিং এদিকে যাওয়ার জন্য সিমিলার আরেকটা বল আমাদের দিচ্ছে। এগুলা আমরা ইন্টারে আরো অনেক যখন আমরা আম কি বলবো? একটা ভেক্টর তো একটা সম্পর্কে জানবো আরকি। তখন আমরা এগুলো আরো পারফেক্টলি জানবো। মানে এগুলা কৃতকাজ। বল কর্তৃক কৃতকাজ। তারপরে এটা কি? এজেন্ট কর্তৃক কৃতকাজ। এই কথাগুলা উল্টাপাল্টা এই কথাগুলো আসবে সামনে। বাট আমরা ইন জেনারেল ধরে নিব আরকি। আমরা যদি এদিকে একটা বল প্রয়োগ করি, ধরে নিলাম আমাদের ঠিক নিউটনের ৩য় সূত্র অনুযায়ী ঠিক এদিকে বিপরীত দিকে একটা সিমিলার সমান বল একটা কাজ করবে। মানে সমান একটা বল কাজ করবে। ঠিক আছে? তো এদিকে একটা বলটা কাজ করলে সিমিলার এদিকে একটা বল কাজ করবে। আ আমরা এটা জানি এবং করতে সো যখনই আচ্ছা তো আমরা সমান একটা বল কাজ করবে এতটুকু আমরা বুঝতেছি। ঠিক আছে? তো সমান বল আচ্ছা এই বলটার নাম আমাদের বলা হয় যে প্রত্যয়নী বল বলা হয়। প্রত্যয়নী বল যদি ভুল বলে না থাকি, এটাকে প্রত্যয়নী বল বলা হয়। সো এটা হলো প্রযুক্ত বল এদিকে যেটা দিচ্ছি এটার নাম প্রযুক্ত বল যেটা আমরা দিতেছি আরকি প্রযুক্ত বল বা এজেন্ট কর্তৃক এজেন্ট কর্তৃক বল যেটা আছে এটা কি? আর এদিকে যেটা আছে এটা প্রত্যয়নী বল যেটা তৈরি হচ্ছে ভিতরে। মানে এটা স্প্রিং এর ভিতরে তৈরি হচ্ছে আরকি। তো আমরা যদি তাহলে এদিকে টানার ফলে আমরা জানি obviously এই জিনিসটা এদিকে আসবে মানে বল প্রয়োগ করার ফলে এদিকে আসবে। তো আমরা যদি এখন হঠাৎ এই, এই বলটা, এই বলটা যদি আমরা ক্যানসেল করে দেই এখন। ধরে নিলাম আমরা এই বলটা দিলাম। মানে এই টান দেওয়ার ফলে সেখান থেকে আমরা বলটা ছেড়ে দিলাম আরকি। তো এদিকে বলটা ছেড়ে দেওয়ার ফলে, এদিকে বলটা ছেড়ে দেওয়ার সাথে, সাথে আমাদের যে এইদিকে বল যেটা আছে, এদিকে বল যেটা আছে, এটা কিন্তু মানে মানে কি বলবো? মানে এই জিনিসটা এই বলটা না থাকার ফলে এদিকে মানে মানে এখন প্রত্যয়নী বলটা পুরাটা কাজ করতেছে এদিকে, তাই না? মানে এখন আগে আমাদের যদি এখানে নেটটা বের করতাম আমরা বা নেট বল বা আ কি বলবো? এটাকে কি বল বলে? একটা বল বলে? আই মিন আচ্ছা ভুলে গেছি। লব্ধি বল। লব্ধি বল। এখানে লব্ধি বলটা ছিল ০ কিন্তু। এই বল, প্রযুক্ত বল, এই বল। প্রযুক্ত বল প্রযুক্ত বল এবং এই যে এই বল, প্রত্যয়নী বল এই ২ টা মিলে লব্ধি বল ছিল ০। সেজন্য এটা স্থির ছিল এখানে। ঠিক আছে? যখনই আমি এই বলটা করে দেব তাহলে এখানে নেট বল যেটা আছে, তাহলে নেট বল হয়ে যাবে এই প্রত্যয়নী বলটা। মানে এখানে একটা বল কাজ করবে কোন দিকে? এই বলটা। যখন এটা আমি বলতেছি যখন এটা কিন্তু কাজ করবে না। যখন আমি ধরো এটা হাত দিয়ে ধরলাম আর এটা যখনই অফ করে দিলাম আরকি। আমি এটার কথা বলতেছি। তো এটা যখন অফ হয়ে যাবে বা এটা যখন আমরা নিয়ে ফেলবো, তখন এই নেট একটা বল কাজ করবে। নেট বল কাজ করবে প্রত্যয়নী বলের দিকে। প্রত্যয়নী বল কোন দিকে? প্রত্যয়নী বলের দিকে। তো আমরা এইজন্যই কোনো একটা স্প্রিংকে ছেড়ে দিলে
obviously সেটা এইদিকে যেদিকে তার বল সেদিকে তার ত্বরণ। আমি এগুলো তো জানি। যেদিকে তার বল সেদিকেই তার সরণ হবে। সো এইদিকেই এই স্প্রিংটা এদিকেই চলে যায়। এবং আমরা জানি কোন একটা কোন একটা বল বা কোন একটা বল এবং কোন একটা প্রযুক্ত কোন একটা স্প্রিং এ প্রযুক্ত বল এবং তার সরণ যেদিকে হয় এই ২ টার গুণফলে আমরা জানি তার আ কৃতকাজ। তো আমরা জানি কৃতকাজ বা এনার্জি এটাই বলি আমরা, কৃতকাজই বলি। তো আমরা এটা জানি এখানকার ভেতরে এই যে এই বস্তুটার মানে এই স্প্রিং এর ভেতরে এখন আম একটা কৃতকাজ কাজ করতেছে যেটা হলো এই ডাব্লিউ মানে যেটা হলো এই ডাব্লিউ সিমিলার আমরা যেটা পড়ে আসছি আরকি। তো এতটুকুই আমরা মনে রাখি। আর এই যে F টা কাজ করতেছে, এই F উপযুক্ত বল যেটা, এইটাকে আমরা -kx স্প্রিং এর ধ্রুবক এবং x যেতটুক সরণ হইছে, এখান থেকে এখানে আসতে অবশ্যই একটা সরণ হইছে x পরিমাণ। তো আমরা এটাকে মাইনাস আমরা আপাতত না দিই, জাস্ট kx দিয়ে ইয়া করি। মাইনাসটা আমরা এখানে সরণ নির্দেশ করি যদিও, বা সরণ বা মাইনাসটা এখানে দিক নির্দেশ করতেছে। তো -kx, ঠিক আছে? kx পরিমাণ সে যদি সরণ করে, এটা x না দিয়ে আমরা s ও দিতে পারি, ডোন্ট ওয়ারি। তো ইয়ার ফলে এতটুকুই আশা মানে এখানে আমরা মানে এই জিনিসটাকে আমরা কম্পেয়ার করতে পারি F ইকুয়ালস টু MA এর সাথে আরকি। MA এর সাথে একই না, না সরি এটার সাথে সরি ভুল বলছি। এটার সাথে করতে পারব না। সো আমরা এই জিনিসটা মনে রাখবো জাস্ট F ইকুয়াল টু KS মানে F বলের ইকুয়াল টু স্প্রিং এর ধ্রুবক ইনটু ওই যে যতটুকু দূরত্ব বা x যেটাই বলি হোয়াটএভার এই জিনিসটা আ কাজ করবে আরকি। সো আচ্ছা, সো সিমিলার ভাবে আমরা যদি কোন একটা বস্তুকে এদিকে বল প্রয়োগ করি, মানে এদিকে প্রযুক্ত বলটা এদিকে দিই, ভিতর দিকে দিই, তাহলে অবভিয়াসলি সে এখান থেকে এই পরিমাণ সংকুচিত হয়ে যাবে, x পরিমাণ দূরত্বে যাবে। আমরা বল প্রয়োগ করলে সরণ হবে, এটা অবভিয়াসলি জানি। সিমিলারলি আমাদের স্প্রিং একটা নিউটনের ৩য় সূত্র অনুযায়ী আমাদের স্প্রিং একটা বিপরীত বল দিবে। তো এই ২ টা নেট বল এগেইন ০ হবে। যদি আমরা এই বলটা করি, অফ করে দিই, তাইলে বল সব দিকে কাজ করতেছে এদিকে, তাইলে স্প্রিংটাও এদিকে যাবে এবং এদিকে তার সরণটা হবে। তো এই জিনিসটাই আসলে বোঝানোর ছিল। এই জিনিসটাই একটু ছিল স্প্রিং সম্পর্কে। তো স্প্রিং সম্পর্কে আরো কিছু আছে। F ইকুয়াল টু ডেল Fs বা Fx বলতে পারি আমরা এটা। আ Fx। তো হ্যাঁ, এই জিনিসগুলা এতটুকু রাখি আপাতত। মানে স্প্রিং সম্পর্কে যদি আসে সামনে আবার বলব আরকি। তো আচ্ছা এই জিনিসটা এখানে আমি বলতে ভুলে গেছি। ইকুয়ালস টু আমার সূত্রটা মনে নাই। আ অ কি ছিল? ইপি W ইকুয়াল টু Fx আরকি সূত্র। বাট আমি এটা মানে এখানে যেই বলটা মানে বল হওয়ার ফলে এখানে যে বলটা দেওয়ার ফলে যেখানে এখানে যত কৃত কাজ বা এখানে যত এনার্জিটা ফর্ম হয়েছে আরকি। এখানে যে এনার্জিটা ফর্ম হয়েছে সেই এনার্জিটা হলো আম W সমান আরকি। W সমান W ইকুয়াল টু Fx ভুল বলতেছি নাকি? আচ্ছা সমস্যা নেই। কোন একটা জিনিস এখানে কোন একটা আ এনার্জি বা কাজ কাজ আছে। ঠিক আছে? এই কাজের জন্য মানে ব্লা যেগুলো হচ্ছে আরকি। তো এরপর আমরা যাই একটু হ্যাঁ, এরপর আমরা এই ম্যাথটা আমরা করতে বলছিলাম। অ্যান্ড দেন আমাদের শক্তির প্রধান সূত্র বা মেইন সোর্সেস অফ এনার্জি। তো শক্তির প্রধান সূত্রের মধ্যে আমরা অনেক রকম সূত্র পাই। এই জিনিসগুলা বাংলা আশা করি পড়তে পারবা এই জিনিসগুলা সিম্পলি। আর রাসায়নিক বা জ্বালানি শক্তি যেগুলো আমরা এখানে অনেক পরিচিত জ্বালানি শক্তি আছে আরকি। আর এনার্জি আমরা বলতে পারি এনার্জি আমরা ২ রকম এনার্জি এই ফিজিক্স চ্যাপ্টারে পড়ছি এই লেভেলে আমাদের। একটা হলো আমাদের একটা হলো একটা আমাদের ইপি বা কাই অ্যা গ্যা এ ইপি বা পটেনশিয়াল এনার্জি আরেকটা হলো ইকে বা কাইনেটিক এনার্জি। তাহলে আরো অনেক ধরনের শক্তি আছে যেগুলো আমরা পড়ি নাই। আমরা ইলেকট্রিসিটি যখন বা আমরা যখন এই চ্যাপ্টারের পড়বো, এই চ্যাপ্টারের চলতরি চ্যাপ্টারটা পড়বো তখন আমরা ইলেকট্রিক পাওয়ার বা ইলেকট্রিসিটির যে শক্তি বা ইলেকট্রিক এনার্জি আমরা ওখানে ইলেকট্রিক এনার্জিটা পড়বো। অ্যান্ড দেন আরো আমরা অনেক ধরনের শক্তি পড়বো, কম্পন শক্তি, হাবিজাবি অনেক শক্তি পড়বো। রাসায়নিক শক্তি আমরা রসায়নে পড়বো কিছুটা। অ্যান্ড দেন আরো কি শক্তি আছে? দেন আমরা আলোক শক্তি পড়তে পারি। আলোক চ্যাপ্টারে আমরা একটু করে আলোক শক্তি পড়বো মেবি। তরঙ্গ চ্যাপ্টারে একটু তরঙ্গ শক্তি পড়তে পারি। তরঙ্গেরও শক্তি আছে। সো এরকম অনেকগুলা শক্তি আছে। আমরা জানি একটা শক্তি থেকে একটা শক্তি ট্রান্সফার হইতে পারে। তো আমরা এখান থেকে এখানে আল এ এ এ তুস কি বলে? এই গতিশক্তি থেকে ইলেকট্রিক শক্তি অথবা ইলেকট্রিক শক্তি থেকে আলোক শক্তি, আলোক শক্তি থেকে মেকানিক্যাল শক্তি বলতে পারি। মেকানিক্যাল শক্তি বিভিন্ন উপায়ে আমরা এগুলা বিভিন্নভাবে একটা থেকে একটা আলোক শক্তি থেকে তরঙ্গ শক্তিতে মানে হোয়াটএভার যা আছে আমরা একটা শক্তি থেকে আরেকটা শক্তি ট্রান্সফার করতে পারি। তো তার মধ্যে রাসায়নিক শক্তি একটা। তো রাসায়নিক শক্তির মধ্যে আমরা রাসায়নিক শক্তির উৎস হলো কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, অভ্যন্তরে এই জিনিসগুলা থেকে আমরা করে আমরা কি পাই? শক্তি হিসেবে আমরা বাই প্রোডাক্ট শক্তি হিসেবে আমরা বলতে পারি আগুন। আগুন এক ধরনের শক্তি। তো আমরা আগুন বলতে পারি আরো অনেক বিভিন্ন ধরনের আছে। সো আমরা আগুনকেই ধরে নিলাম আরকি। এই শক্তিগুলো ব্যবহার করে আমরা যেই জিনিসটা বাই প্রোডাক্ট পাই সেটা হলো আগুন বা তাপ শক্তি। ঠিক আছে?
এরপর কয়লা কি দিয়ে একটু বুঝা আছে কয়লা কোথা থেকে হয় না হয়। এগুলা একটু আ এগুলা যেহেতু থিওরিটিক্যাল পড়া একটু পড়ে নিলে আশা করি বুঝবা। দেন খনিজ তেল কি হয় না হয় এটা। দেন খনিজ তেল নিয়ে আরেকটু বিস্তারিতভাবে জানবা। পেট্রোলিয়াম যখন ওই যে রসায়নের জৈব যৌগ চ্যাপ্টারটা পড়বা তখন। দেন প্রাকৃতিক গ্যাস নিয়েও একটু করে জানবা ওখানে। মিথেন, মিথেন গ্যাস, ইথেন গ্যাস এগুলা। এই জীবাশ্ম শক্তিগুলো আরকি। খন্ড চাপে ভূগর্ভস্থ থেকে এই কথাগুলো একটু পড়ে নিও। দেন মোস্ট ইম্পোর্টেন্টলি সৌরশক্তি আমাদের সূর্য থেকে যে শক্তিটা আসে, আ এই শক্তিটা সৌরশক্তি বলা হয় এবং সূর্য থেকে আমরা আ কি বলবো? হ্যাঁ, আমরা সূর্য থেকে যে শক্তিটা পাই সেটা সৌরশক্তি এবং এটা নিয়ে একটু বাংলা পড়াটা একটু পড়ে নিও। তো সৌরশক্তি শীতের দেশে ঘরবাড়ি ব্যবহার করা হয়। আচ্ছা এগুলা বলে আজকে কোথায়, কোথায় ব্যবহার করা হয়? শস্য, মাছ, হ্যাঁ? সৌরশক্তি আরো অনেক জায়গায় ব্যবহার করা হয়। কৃত্রিম উপগ্রহ যেগুলো আমরা পাঠাই আরকি স্যাটেলাইট নামে আমরা চিনি মাথার উপরে আমাদের ঘুরতেছে। এই স্যাটেলাইট গুলাও কিন্তু সূর্য থেকেই মানে সূর্য থেকেই শক্তি নেয় এবং সূর্য থেকে শক্তি নিয়ে ব্যাটারি চার্জ করে বা হোয়াটএভার এখানে অনেক কিছু ইকুইপমেন্ট আছে। এই ইকুইপমেন্ট গুলা চালায় সূর্য শক্তি হিসেবে দিয়ে। তো ইলেকট্রিক যন্ত্রপাতি যেমন পকেট ক্যালকুলেটর আছে। পকেট ক্যালকুলেটর একটা ভালো উদাহরণ হতে পারে সৌরশক্তির। হ্যাঁ, পকেট উদাহরণ। এরপরে আরো অনেক জিনিস এখানে বলছে সৌরশক্তির উদাহরণ দিয়ে। এরপরে জলবিদ্যুৎ আমাদের কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র আমরা জানি। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুতের স্রোতকে ব্যবহার করে আমাদের কি তৈরি করা হয়? ইলেকট্রিসিটি তৈরি করা হয়। বুঝা গেছে? তো এটা একটু পড়ে নিও। কি বলা হয় না বলা হয়। এই জাস্ট এই ভিডিওটা পজ করে যদি পারো পড়ে নিও এগুলা। ঠিক আছে? এই ভিডিওটা পজ করে এই জিনিসগুলো একটু পড়ে নিও। দেন আমরা যদি আরেকটু যাই, এখানে আরো আচ্ছা কিভাবে করা হয় যে বিদ্যুতের স্রোতকে টারবাইনে দিয়ে বিদ্যুতের স্রোতকে টারবাইনে দিয়ে টারবাইন ঘুরিয়ে জেনারেটরের কারেন্ট তৈরি করে দেন আমরা বাসাবাড়িতে দিই। যদিও এটা সিম্পলি লাগতেছে। এটা দিয়ে মানে এই যে এখানে যে কাহিনীগুলা বলতেছে এগুলা দিয়ে ট্রিপলি একটা কোর্স হয়ে যায়। ঠিক আছে? যেটা আমরা পড়তেছি। তো এখানে যে এই প্রসেসটা দেখাইছে আরকি জলবিদ্যুৎ টারবাইন ঘুরিয়ে এখানে এই যে কাজগুলো প্রসেসগুলো হচ্ছে এগুলা পিওর ইঞ্জিনিয়ারিং। এগুলা আমরা ইঞ্জিনিয়ারিং এ পড়ি এই কাজগুলা কিভাবে হয়। এখানে কত কি কাজ আছে। এগুলা পিওর ইঞ্জিনিয়ারিং যেটা আমরা আ আ ট্রিপলি যেটা পড়বো তখন যদি আমরা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ি তখন আমরা এইগুলা নিয়ে জানবো। অ্যান্ড দেন বায়ুশক্তি যদি বলি বায়ুশক্তি, তাহলে বাতাসকে কাজে লাগিয়ে আমরা ইয়া করব ওয়াইন্ড কি বলবো? ওয়াইন্ড এনার্জি যেটা ওই যে পাখা ঘুরে না কতগুলা বাইরের দেশে আশা করি দেখা যায়। এইগুলাকে বাতাসকে ব্যবহার করে আমরা যেই শক্তিগুলা পাই এটা বায়ুশক্তি। অ্যান্ড দেন ভূ-তাপীয় শক্তি মানে হোয়াটএভার আরো অনেক জিনিস যেটা আছে বায়োমাস শক্তি। এই জিনিসগুলো একটু পজ করে ভিডিওটা পজ করে একটু পড়ে নাও। যে কি বলতেছে আসলে এই জিনিসটা। এরপর আমাদের আসে নিউক্লিয় শক্তি মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস যেটার জন্য এখন যুদ্ধ লেগে যাইতেছে পুরা দুনিয়ায়। নিউক্লিয় শক্তি এবং নিউক্লিয় শক্তি ভালো জিনিসের জন্য আছে মানে হাইড্রোজেন প্ল্যান্ট যে আমাদের নিউক্লিয়ার রূপপুর পারমাণবিক কেন্দ্রে এটা হলো নিউক্লিয় শক্তি যেটা তো আর বোম বানাইতেছে না। এখানে যে এই নিউক্লিয় শক্তি ব্যবহার করে আমাদের ইলেকট্রিসিটি উৎপাদন করতেছে যেটা আমাদের পুরা দেশের ইলেকট্রিসিটির চাহিদা মেটানোর জন্য। সো এখানে নিউক্লিয়ন ফিশন নামে কিছু বিক্রিয়া হয় আরকি বিভিন্ন রকম বিক্রিয়া। এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বা নিউক্লিয়ার বিক্রিয়া যেগুলো বলা হয় আরকি। এই জিনিসগুলো আমরা সচরাচর যে বিক্রিয়াগুলো কেমিস্ট্রিতে পড়ি আরকি। কেমিস্ট্রিতে আমরা বিক্রিয়া পড়ি কিন্তু ইলেকট্রনের মানে ইলেকট্রন বের হয়ে না হয়, ইলেকট্রনের আসা যাওয়া, বের হওয়া না হওয়া এগুলা দিয়ে কিন্তু আমরা এই পুরা কেমিস্ট্রি শেষ করে দিতেছি আরকি। বাট আমাদের এই নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিশন ২ টা বিক্রিয়া আছে ফিশন এবং ফিউশন। এই ২ টা বিক্রিয়া কিন্তু ইলেকট্রিক্যাল মানে ওই যে আমাদের কোন একটা কক্ষপথের ধরলাম এটা কোন একটা পরমাণুর বাইরে কিন্তু ইলেকট্রনের এই ইলেকট্রিক ইয়াগুলা বাইরে-টাইরে হয়ে এগুলার বিক্রিয়া কিন্তু আমরা রসায়নে পড়তেছি সচরাচর। বাট আমরা ফিউশন যেটা আছে এগুলা হবে নিউক্লিয়াসের এই যে ছোট নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসের ভিতরের বিক্রিয়াগুলা হলো এই যে এইগুলো। আর নিউক্লিয়ার শক্তি এই জিনিসটাই আসলে এই জিনিসগুলা এই ২ টা জিনিস করে। এগুলো নিয়ে বিস্তারিত জানবা তোমরা যখন আরেকটু বড় হবা। ইন্টারে যখন উঠবা তখন। তো এরপর আসে বল শক্তির সম্পর্ক। এই জিনিসটা একটু বলে দিচ্ছে এখানে বল শক্তি কিভাবে সম্পর্ক। তো আমরা নিউটনের ফেমাস একটা সূত্র আছে ইকুয়াল টু এমসি স্কয়ার। তো এখানে বর এবং এনার্জিকে ইকুইভ্যালেন্স দেখাইছে আরকি। বর মানে আমাদের কোন একটা বরকে আমরা মানে যদিও এটা চাইলে করা যায় না। তো কোন একটা বরকে এনার্জিতে রূপান্তর করা যায়। মানে এটা এই জিনিসটা বলছে আরকি। মানে যেকোনো বরই আমরা বলতে পারি এনার্জির ইকুইভ্যালেন্স। আচ্ছা সো আ তো এতটুকুই আমরা আ বলতে পারি। সো এখানে বড়শক্তির সম্পর্কটা একটু দিছে আরকি। একটু কি বলা হয়? নিউক্লিয়ার বিক্রিয়ায় সাধারণত পদার্থ ভর তথা শক্তিতে রূপান্তরিত হয়। আমরা জানি সাধারণত পদার্থ বা ভর। তাহলে ভর শক্তিতে রূপান্তরিত হয়। কোথায়? ওই যে নিউক্লিয়ার বিক্রিয়া যেটা আমরা নিউক্লিয়ার বিক্রিয়া বলতেছি। অবশ্য নিউক্লিয়ার বিক্রিয়ায় মোট ভরের কেবল একটা ক্ষুদ্র অংশ মানে মোট ভর যেটা আছে মোট ভর ধরলাম ১ কেজি। ঠিক আছে? তো ১ কেজির অত্যন্ত নগণ্য ১ মিলিগ্রাম ধরতে পারো তুমি। ১ মিলিগ্রাম অনেক ছোট কিন্তু। ১ গ্রাম, ১ মিলিগ্রাম
অনেক বলে ফেলছে ১ গ্রাম। তো এই এতটুকু জাস্ট শক্তি এতগুলা জাস্ট ভর এই যে এই এনার্জিতে রূপান্তরিত হয়। আমরা এনার্জি নিয়ে কিন্তু এতক্ষণ কাহিনী করে এতক্ষণ অনেক কাহিনী পড়ছি কিন্তু এই সামান্য এত ভর জাস্ট এনার্জিতে আ রূপান্তরিত হলে আমাদের কিন্তু হিউজ একটা শক্তি পাই। হিউজ মানে হিউজ। তোমরা জানো কিন্তু কত শক্তি আ মানে বের হয় আরকি। আমরা জানি যে হিরোশিমা নাগাসাকির কথা এবং আমরা জানি কিন্তু ওই যে চেরনোবিলের যে দুর্ঘটনা সেটার কথা জানি কিন্তু। একটা ডিজাস্টার যে মানে একটা পুরো শহরকে ধ্বংস করে ফেলতে পারে এই যে পারমাণবিক যে শক্তিগুলা বের হয় আরকি। আমরা যে সচরাচর এনার্জি দেখি আরকি আর এই যে নিউক্লিয়ার এনার্জি এটা হিউজ লেভেলের এনার্জি তৈরি হয় এখানে। তো এখানে একটা বলে দেয়া আছে মানে কি যে নিউক্লিয়াস আঘাত করে প্রায় এই তো ২০০ মেগা ভোল্ট ইলেকট্রো ভোল্ট আ তৈরি করে যেটা এখানে লেখা আছে কত জুল শক্তি 3.2 into 10 to the power inverse 11 জুল শক্তি নির্গত করে। ২০০ ইলেকট্রো ভোল্ট ঠিক আছে? আ সো আচ্ছা পরীক্ষা করে দেখা গেছে একটা ফিশন বিক্রিয়ায় অর্থাৎ একটা নির্দিষ্ট শক্তির নিউট্রন যদি একটা ইউরেনিয়াম আঘাত করে তাহলে একটার কথা বলতেছে এখানে কিন্তু একটা নির্দিষ্ট শক্তির নিউট্রন একটা নির্দিষ্ট শক্তির নিউট্রন ইউরেনিয়ামে যদি আঘাত করে, ইউরেনিয়াম 235 না এটা কোন না ভুলে গেছি গা। এই জিনিসটাকে আঘাত করে তাইলে এখানে আঘাতের ফলে যেই এনার্জিটা তৈরি হবে, একটার কথা বলতেছি কিন্তু। আমরা জানি ১ খন্ড এই যে যদি আমরা ১ খন্ড ইউরেনিয়ামের টুকরা নিই, এটা কিন্তু কোটি, কোটি পরমাণু আছে। কোটি, কোটি। তো আমরা একটার কথা বলতেছি। একটাতে কিন্তু এই যে এই পরিমাণ আমরা যদি ২০০ মেগা ইলেক্ট্রোভোল্ট এটাকে জুলে কনভার্ট করলে মেগা ইলেক্ট্রোভোল্ট জুল এগুলো কিন্তু শক্তির একক। তো এত ভোল্ট শক্তি একটা পরমাণু থেকেই, ইউরেনিয়ামের একটা পরমাণু থেকে আসে। তো আমরা জানি ১ কোটি মানে কোটি, কোটি লক্ষ, লক্ষ পরমাণু আছে কিন্তু একটা ইউরেনিয়ামের খন্ডে। তো এবার চিন্তা করে দেখো ওতে কত শক্তি এই জিনিসটা মানে বহন করতেছে আরকি। সো এখানে আরেকটা জিনিস ম্যাথ দেওয়া আছে। তোমরা জিনিসটা একটু করে দেখিও। আচ্ছা এরপরে আম পরিবেশের উপর শক্তি রূপান্তরের প্রভাব। আচ্ছা পরিবেশের উপর শক্তি রূপান্তরের প্রভাব এখানে দিছে। পরিবেশের উপর শক্তি রূপান্তরের প্রভাব কি? মানে আমরা এই যে বিভিন্ন শক্তি থেকে বিভিন্ন শক্তির উৎপাদন করতেছি যার জন্য আমাদের গ্রিন হাউস গ্যাস কম উৎপন্ন হয়। মানে এখানে কি গ্রিন হাউস গ্যাস বলতে এখানে কার্বন ডাইঅক্সাইডকে বোঝানো হয়। তো এখানে অনেক কিছু দেওয়া আছে। তেজস্ক্রিয় বাই প্রোডাক্ট হিসেবে যেগুলো ইয়া হয় আরকি। তো শক্তি রূপান্তরের সময়ে কিন্তু এই যে পরিবেশের উপর একটা ক্ষতি থেকে যায়। মানে পরিবেশের উপর আমরা একটা ক্ষতি করে ফেলি। আ পরিবেশের উপর তো মানে পরিবেশের উপর ক্ষতি বলতে আমরা ধরো কার্বন ডাইঅক্সাইড বা কি বলবো? আম মানে আমরা যদি আমরা নিউক্লিয়ার বিক্রিয়ার কথাই চিন্তা করি, এখানে আমরা তেজস্ক্রিয় বাই প্রোডাক্ট তৈরি করি আমরা। কি তৈরি করি এটা ভুলে গেছি আমি। তো এই তেজস্ক্রিয় বাই প্রোডাক্ট কিন্তু পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। এই যে এই তেজস্ক্রিয়তা আমাদের ক্যান্সার পর্যন্ত করে ফেলতে পারে। ঠিক আছে? আর পরিবেশ তো ধ্বংস করতেছেই। তো এটাই আরকি। এখানে অনেক কিছু লিখা আছে থিওরিটিক্যাল হিসেবে। আশা করি এখানে এই যে চেরনোবিল এবং জাপানের কথা আমাদের এখানে বলে দিছে অলরেডি এবং পরিবেশের কি ক্ষতি এটা দেখে বুঝবা। এবারে নবায়নযোগ্য শক্তি ও সামাজিক প্রভাব ও সুবিধা। তো এখানে নবায়নযোগ্য শক্তি বা সুদূর প্রভাব রয়েছে দেশের চাহিদার তুলনায় নবায়নযোগ্য শক্তি আচ্ছা, সো এখানে নবায়নযোগ্য শক্তির সামাজিক প্রভাব ও সুবিধা। এখানে অনেক কিছু বলা মানে এই যে এই জিনিসগুলো তুমি চিন্তা করতে পারো পলিটিক্স এর সাথে। এই নবায়নযোগ্য শক্তি। এই নবায়নযোগ্য শক্তি বলতে আসলে আমরা তেলকে বোঝানো হইতেছে। তেল, গ্যাস, প্রাকৃতিক গ্যাস এই জিনিসগুলাকে। তো এই জিনিসগুলা যার হাতে সেই পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে। আমরা ওইদিকে আর না যাই। এগুলো পলিটিক্স এর ব্যাপার-স্যাপার। তো বুঝো এটাই বুঝো যে আমাদের নবায়নযোগ্য শক্তির সামাজিক প্রভাব এবং যেই সমাজ আমরা এটাকে সমাজ না বলে দেশ চিন্তা করলে যদি কন্টিনেন্ট চিন্তা করি আরকি। তো যেই সমাজে এটার কন্ট্রোল বেশি, নবায়নযোগ্য শক্তির কন্ট্রোল যার বেশি, এই দুনিয়ার সুবিধা বা যেই ভোগগুলা ভোগ করতেছে আরকি। সো এটাই আরকি এগুলার একটু রিডিং পড়ে নিও যেটা দেওয়া হয় আরকি। এরপরে একটা মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস হলো শক্তির রূপান্তর। আমরা তো এতক্ষণ ধরে শক্তির রূপান্তর এই যে এই জিনিসটা পড়ছি এবং শক্তির রূপান্তর নিয়ে যদি আমরা বলি ট্রান্সফরমেশন অফ এনার্জি এক শক্তি থেকে অন্য শক্তিতে আমরা জানি শক্তির ট্রান্সফার হয়। ঠিক আছে? আমরা দেখছি কিন্তু এই যে আ এটাকে কি মানে বিভব শক্তি কিভাবে কাইনেটিক এনার্জিতে আম ট্রান্সফার হয় এটা কিন্তু আমরা দেখেছি মানে কিছুক্ষণ আগে উপরে করার সময়। এটা পরে আসতেছি আমরা ম্যাথ যখন করব তখন বুঝব। তো এটা অনেক ঘটনা প্রবাহ শক্তির রূপান্তর আছে বলে, শক্তি এক রূপ থেকে একাধিক রূপে রূপান্তরিত হলে মহাবিশ্বের মোট শক্তি ভান্ডারে কোনো পরিবর্তন হচ্ছে না। এটাই আরকি কোন শক্তি আমাদের মহাবিশ্বের শক্তি কিন্তু কনস্ট্যান্ট বা এনার্জি কনস্ট্যান্ট। সো এনার্জি যেহেতু কনস্ট্যান্ট আমাদের একটা শক্তি উপর থেকে বল নিচে পড়তেছে মানে এখানে এনার্জি পটেনশিয়াল এনার্জি হিসেবে ছিল, সেই বলটা গতিশক্তি হিসেবে ট্রান্সফার হয়ে গেছে এবং গতিশক্তিটা আর অন্য রূপে ট্রান্সফার হয়ে গেছে। মোট কথা গতিশক্তিটা কম্পন শক্তি মানে গতি যখন হচ্ছে আরকি, কোন গতি যখন হচ্ছে, এই গতি হওয়ার ফলে তার মধ্যে ঘর্ষণ মানে এখানে বাতাস-টাতাসের
বাতাসের বাতাসের অণুর সাথে সংঘর্ষ হয়ে সে কিন্তু গরম হয়ে যেতে পারে, সেই জিনিসটা গরম হয়ে যেতে পারে এবং এই জিনিসটা একটু সাউন্ড করতে পারে পড়ার সময়। এটা শক্তি, শব্দ শক্তি হিসেবে বের হয়ে যেতে পারে। মানে মোটামুটি তাপ শক্তি, গতিশক্তি, মোট কথা যেকোনো এনার্জি একটা এনার্জি অন্য এনার্জিতে রূপান্তর হয়ে যায়। এটাই আসলে মানে বলা আরকি এই জিনিসটা। একটু এই জিনিসটা একটু রিডিং পড়ে নিও আমাদের। এরপরে মহাবিশ্বের সংরক্ষণশীলতার নীতি। মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস শক্তির সংরক্ষণশীলতার নীতি। শক্তির সৃষ্টি নেই, ধ্বংস নেই। শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে এক বা একাধিক রূপে পরিবর্তিত হয়। আমাদের শক্তি কোনো তৈরিও করি না, শক্তি কোনো আমরা ধ্বংসও করতে পারি না। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। এই জিনিসটা আরকি বুঝার চেষ্টা করি এই জিনিসটা। আর শক্তির রূপান্তর যদি আমরা বলি, আমরা আগেই সেগুলো পরস্পরের সাথে সম্পর্কিত। অর্থাৎ কোনো একটা থেকে অন্যটা পরিবর্তন সম্ভব। এই পরিবর্তন শক্তির রূপান্তর বলে, যে পরিবর্তন হয় এটা শক্তির রূপান্তর বলে। আসলে প্রত্যেক প্রাকৃতিক ঘটনা শক্তির রূপান্তর হিসেবে ধরা হয়। হ্যাঁ, প্রাকৃতিক ঘটনায় শক্তির রূপান্তর হিসেবে ধরতে পারো আমরা। এরপরে যান্ত্রিক শক্তির রূপান্তর। এই যে যান্ত্রিক শক্তিতে রূপান্তর মানে যান্ত্রিক শক্তিকে রূপান্তর এখানে কতগুলা দেওয়া আছে যে মানে মোট কথা এই জিনিসগুলার যেহেতু থিওরিটিক্যাল তোমরা পড়লে একটু করে বুঝবা যে বাস রিডিংটা পড়িও তোমরা জাস্ট পজ করে। এই পানি প্রবাহের সময় চাকা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই যে পানি যখন প্রবাহ হয় তখন চাকা ঘুরিয়ে টারবাইনটা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কেমনে করে এটা তো অনেক পরের ব্যাপার। জাস্ট করা হয় এই জিনিসটা এগুলো। তাহলে পানির স্রোতে আমরা জানি পানি যখন স্রোতে ভাসে, পানির স্রোত তো আর মানে পানির স্রোত মানে কি? কোনো একটা এই কোনো পানির এই যদি এরকম একটা কণা চিন্তা করি, এই কণাটা এদিক থেকে এখানে চলে আসতেছে কিছুক্ষণ পরে। কেমনে আসতেছে এই জিনিসটা? আমরা জানি নদীর প্রবাহের ফলে তো এই জিনিসটা আসতেছে, তাই না? তো এই জিনিসটাকে কাজে তাহলে এই জিনিসটা আসলে কি এখান থেকে এখানে যাচ্ছে মানে কি? অবশ্যই এখানে একটা কাজ হচ্ছে না? আমরা কাজ বা এনার্জি চিন্তা করতে পারি, তাই না? তো এই কাজটাকে এখন এই যে এখানে একটা শক্তি আছে, এনার্জি আছে, চিন্তা করতে পারি। তো আমরা এখন এই এনার্জি যেই এনার্জিটা আছে এই যে এই জিনিসটা এখান থেকে এখানে যাচ্ছে মানে পানিগুলা ফ্লো করতেছে। এখানে এনার্জি আছে। তো এই এনার্জিটাকে যদি আমরা কনভার্ট করে কোনো একটা কাজে লাগাতে পারি, এই জিনিসটা এখানে বলতেছে আরকি। এখানে এই যে এই এনার্জিটাকে আমরা কনভার্ট করি ইলেকট্রিসিটিতে মানে এই যে পানির ফ্লোকে কাজে লাগিয়ে আমরা ইলেকট্রিসিটি তৈরি করি এভাবেই। আচ্ছা, আ এরপরে তাপশক্তি ব্যবহার করে আমরা বাষ্পীয় ইঞ্জিন তৈরি করি। এরপরে এইজন্য আমরা বাষ্পীয় ইঞ্জিন তৈরি করে কি করি? বাষ্পীয় ইঞ্জিন, তাপশক্তি ব্যবহার করে বাষ্পীয় ইঞ্জিন তৈরি করে আমরা মেকানিক্যাল মানে এটা মেকানিক্যাল ওই যে দৌড়াদৌড়ি কি বলবো? চাকা দিয়ে ঘুরবে, চলবে আরকি তাপ ইঞ্জিন, বাষ্প ইঞ্জিন তৈরি করে রেলগাড়ি কি করে? চলে। তো এটা চলে মানে কি? কোন একটা মেকানিক্যাল এনার্জি বা কাইনেটিক এনার্জি আমরা বলতে পারি। তো এটাই আরকি। এরপর আলোক শক্তির রূপান্তর এখানে আরেকটা জিনিস দেওয়া আছে নিচে। শক্তির রূপান্তর এখানে হারিকেনে ছিনবিন হাতে গরম। আচ্ছা, আলোক শক্তির রূপান্তর যদি আমরা বলি আ আচ্ছা এখানে আলোক শক্তির তাপ শক্তির রূপান্তর হচ্ছে হ্যাঁ, এখানে হারমোনিক এর কথা বলছে। আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে অনেক কাহিনী। আচ্ছা এরপরে ফটোভোল্টেইক কোষের উপর আলোক ক্রিয়ার আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ফটোগ্রাফার কাজের উপর আলো ক্লিয়ারলি ফলে এখানে অনেক কাহিনী দিছে। এতগুলো আমরা না জাস্ট এটা রিডিং পড়ার জন্য একটু রিডিং পড়ে নাও। এই যে ফটোগ্রাফিক কাগজের উপর ক্রিয়ার ফলে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কিভাবে মানে একটা শক্তি আরেকটা শক্তি কিভাবে রূপান্তর হচ্ছে জাস্ট বেসিক আইডিয়াটা নেওয়ার জন্য এই জিনিসগুলো একটু পড়িও। রাসায়নিক শক্তির রূপান্তর আছে, এখানে তড়িৎ শক্তির রূপান্তর আছে যেটা নিয়ে তড়িৎ শক্তির এই রূপান্তর নিয়ে আমরা জাস্ট সিম্পলি কতগুলো উদাহরণ দেব। ওই যে রসায়নে আমরা এই কয়েকটা উদাহরণ কিন্তু দেখব। এই যে এই তড়িৎ শক্তির রূপান্তরটা কেমনে হয় মানে এটা গ্যালভানিক সেল না একটা ইলে তড়িৎ রাসায়নিক বিশ্লেষ্য না কি একটা জিনিস মানে গ্যালভানিক সেল না কি একটা সেলে আমরা কিন্তু এই জিনিসটা একটু পড়ি ইয়াতে সামান্য করে। আর রাসায়নিক শক্তির রূপান্তর এই যে সিমিলার ভাবে যে তড়িৎ শক্তি গ্যালভানিক সেলে মনে পড়ি এই জিনিসটা। আর তড়িৎ শক্তি সিমিলারলি তড়িৎ শক্তি ব্যবহার করে কোনো ২ টা বক্সে তড়িৎ দিয়ে আমরা এটাও এই জিনিসটা করি। আর তড়িৎ শক্তির রূপান্তর অনেকভাবে করা যায়। তড়িৎ শক্তির রূপান্তর কিন্তু আমরা মানে এটা জাস্ট আমি রসায়নের ক্ষেত্রে বলছি। এই যে এটার রসায়নের ক্ষেত্রে এটা রাসায়নিক শক্তির রূপান্তর। মানে রসায়নে আমরা জাস্ট ২ টা বিক্রিয়া চলাইয়া কোনো ২ টা বিকারে বিক্রিয়া চালাই এখানে চালনা করার পরে এখানে বিদ্যুৎ তৈরি করি কিন্তু এই জিনিসটা আমরা রসায়নে কোনো একটা চ্যাপ্টারে দেখি। রাসায়নিক কোথায় আমার মনে নাই। রসায়ন ও শক্তিতে মেবি চ্যাপ্টারটাতে। আর আমরা তড়িৎ শক্তিতে অনেক মানে আমরা দেখি কিন্তু এই জিনিসটার রূপান্তর অনেক অহরহ দেখি। আমরা এই জিনিসটা দিয়ে তড়িৎ শক্তি দিয়ে আমরা ওয়াশিং মেশিনে ওয়াশ করি। ভাতের রাইস কুকারের রাইস রান্না করি। তারপরে কি আছে কি আমরা এখানে কি বলে চা রান্না করি বা ভাত রান্না করি। এখান থেকে মানে এখন ইলেকট্রিক চুলা আসছে। ইলেকট্রিক চুলা দিয়ে ইলেকট্রিক কাজ মানে নেই কোনো বাকি নাই। তড়িৎ শক্তিকে ইমবেন্স লেভেলে আমরা ইউজ করি। কারণ এটা আমাদের সচরাচর আমাদের চোখের সামনে আছে। এই তড়িৎ শক্তি দিয়ে আমরা মানে আমরা যখন পিসি চালু করি, পিসি চালু করলে এখানে আলো জ্বলে, লাইট জ্বলে। মানে মানে তড়িৎ শক্তিকে আলোর শক্তিতে রূপান্তর করেছি। তড়িৎ শক্তিতে হোয়াটএভার মানে অনেক কিছু আমাদের চোখের সামনে এই তড়িৎ শক্তিতে আমরা বলতে পারি। অনেক মানে বিভিন্ন শক্তিতে রূপান্তর এই তড়িৎ শক্তি দিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারি। তো আশা করি এই জিনিসটা একটু রিডিং পড়ে নিও। আর নিউক্লিয় শক্তির রূপান্তর অনেক কিছু করা যায়। সিম্পল বললাম। নিউক্লিয় শক্তির রূপান্তর আমাদের বাংলাদেশে নিউক্লিয় শক্তির রূপান্তর এই জিনিসটা করা হচ্ছে। কি বলবো?
বিদ্যুৎ তৈরি করার জন্য, ঠিক আছে? বাট পুরো বিশ্বে যে যাদের কাছে পারমাণবিক বোমা আছে, তো তারা কি জন্য ইউজ করতেছে আশা করি বুঝা গেছে। তো বাট যারা নিউক্লিয়ার শক্তি বা অনুন্নত কান্ট্রিতে যারা বিদ্যুৎ নিউক্লিয় শক্তি করে তারা মানে মেয়ারলি বিদ্যুৎ পাওয়ার স্টেশন বা বিদ্যুৎ তৈরি করার জন্যই করে। এই জিনিসগুলো একটু পড়ে নিও। কারণ এই জিনিসগুলো পড়লে শক্তি কিভাবে রূপান্তর হয় এই জিনিসটা জানবা। এরপর আমরা মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস একটা এই চ্যাপ্টারের আরেকটা টপিক ক্ষমতা বা পাওয়ার নিয়ে একটু জানবো। তো ক্ষমতা বা পাওয়ার এই জিনিসটা আসলে হ্যাঁ, ক্ষমতা বা পাওয়ার এই জিনিসটা আসলে কি? তো এই জিনিসটা আমরা যদি পড়ি ক্ষমতা শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। দৈনন্দিন জীবনে ক্ষমতা সাধারণত সিদ্ধান্ত গ্রহণ। আচ্ছা এই জিনিসটা সিম্পল জেনেরিক কথাবার্তা। বিজ্ঞানের ক্ষমতার শব্দটি মোটর, পাম্প, ইঞ্জিন ইত্যাদি যন্ত্র সম্পাদন করে কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট। আচ্ছা ওকে নাইস। অনেক সময় আমরা কোনো কাজ দ্রুত সমাধান করতে চাই। ধরা যাক কোনো বহুতল ভবনের পুকুরের খালি ট্যাঙ্ক পানি পূর্ণ হতে চাই। আমরা যদি বালতি বহন করি এই কাজটা অনেক সমাধান আচ্ছা জেনেরিক উদাহরণগুলা দিতেছে আরকি। কাজটা কি? কোনো কাজ দ্রুত হয় কি? না ধীরে কাজ করা পরিমাপের একক। আচ্ছা। কোনো কাজ দ্রুত হচ্ছে না হচ্ছে ধীরে হচ্ছে এই জিনিসটা পরিমাপ করে আমাদের ক্ষমতা। তো মনে করি রনি ও অনি ২ বন্ধু ৫ তলা থেকে ৫ তলায় বাস করে। ওকে নাইস সুন্দর। দুজনে দুজন তাদের দুজনের ভর সমান। তাদের দুজনের ও সমান বলতেছে। এবং তারা ৫ তলায় তাদের ও সমান। ৫ তলায় মানে তাদের উচ্চতাও সমান। ওকে নাইস। তারা নিচতলায় লিফটের দরজায় সামনে এসে দেখল লিফট নষ্ট। তারা সিঁড়ি দিয়ে নিচে নামতে ৫ তলায় উঠতে সময় লাগলো ৪০ সেকেন্ড, উনির ৮০ সেকেন্ড। তো এখানে টাইমের ডিফারেন্স হয়ে গেছে একজনের। উনি এবং একজনের লাগছে ৪০ সেকেন্ড আর একজনের ৮০ সেকেন্ড। ঠিক আছে? এই সবগুলা কিন্তু সেম। তাদের ভর সেম, তাদের উচ্চতা কতদূর দূরত্ব উচ্চতা আছে তাদের সেম। বাট সময়টা কিন্তু তাদের বেশি, একজনের কম লাগছে, একজনের বেশি লাগছে। এখন সমস্যা হইলো কে ক্ষমতাবান সবচেয়ে বেশি? এটাই হলো সবচেয়ে মানে এই যে এখানে ক্ষমতা বোঝার সবচেয়ে ইম্পোর্টেন্ট মানে ক্ষমতা বোঝার সবচেয়ে একটা অ্যানালজি বলতে পারো তোমরা। তো রনির ক্ষমতা বেশি। এখানে রনি আগে নামছে। তার ক্ষমতা বেশি। কেন? কারণ সে কাজ যেটা আছে উপর থেকে নামা, এই কাজটা সে আগে করছে। সেজন্য তার ক্ষমতা বেশি। ঠিক আছে? এখন এই তাহলে ক্ষমতা হচ্ছে শক্তি, কাজ করার শক্তি রূপান্তরের হার। কাজ করা বা শক্তি রূপান্তরের হার। এই যে ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে এই এক লাইনেই বুঝে যাবা তোমরা। ক্ষমতা হচ্ছে কাজ করার বা শক্তি রূপান্তরের হার। আমরা জানি P is equals to বা পাওয়ার আমরা পাওয়ারটা ইজ ইকুয়ালস টু পাওয়ার বা পি আমরা এগেইন লিখে দিই। পি ইজ ইকুয়ালস টু শক্তি বা কাজ বা শক্তি রূপান্তরের হার। এখানে হার আমরা জানি হার মানে কোনো কিছু সময়ের সাথে সময়ের সাথে। তাহলে কার শক্তি রূপান্তর বা টাইম এটা আমরা ডাব্লিউ বলতে পারি অথবা E/T যেটাই বলতে আমরা এনার্জি আর শক্তি যেহেতু আমরা ইকুইভ্যালেন্স বা একই জিনিস বলতে পারি। তো আমরা এই জিনিসটা লিখতে পারি। সো পাওয়ার ইজ ইকুয়ালস টু ওয়ার্ক এটা বলতে পারি ওয়ার্ক বাই এনার্জি। ওয়ার্ক বাই টি। ওয়ার্ক বাই টি বা কাজের কত সময়ের হার। ঠিক আছে? কাজের বা রূপান্তরের বা শক্তির রূপান্তরের হার। ঠিক আছে? এতটুকুই আমরা আ যদি জানি আমাদের আই থিংক এনাফ। তো আমরা এগেইন এতে এই জিনিসটার যদি কি বলে একক বা কোনো কিছু আমাদের জাস্ট এমসিকিউ তে যেগুলো আসবে আরকি। এমসিকিউ তে হঠাৎ করে যদি এসে যায় এমসিকিউ তে এই জিনিসটার একক কত তা আমরা আশা করি বের করতে পারবো। কারণ আমরা কাজের একক তো এগুলা বের করে ফেলছি। কাজের একককে আমরা যদি একদম স্ক্র্যাচ থেকে যাই F equals to S সূত্রটা জানি এবং T। FS কে আমরা একদম mgh এ ভাগ করতে পারি। জাস্ট FS কে mgh এ নিয়ে গেলাম আরকি। এটা FH দিয়ে না হোয়াটএভার বুঝতেছো কিনা আশা করি বুঝতেছো। MAS ও দিতে পারি আমরা MAS হোয়াটএভার যেটাই দাও সমস্যা নাই। তো H/T তো এরপর আমরা M এর মান আমরা জানি কেজি, M এর মান এই জিনিসগুলো তো ফান্ডামেন্টাল। আর G এর মান হলো মিটার পার সেকেন্ড স্কয়ার যেহেতু এটা ত্বরণ বা A ইকুয়াল টু ত্বরণ অথবা G লিখতে পারি আমরা যেটাই লিখি। এটাও লিখতে পারি। MGH ও লিখতে পারি যেটাই লিখি। MG লিখছি। H এর মান হলো আমরা জানি এটা হাইট যেহেতু তাহলে অবভিয়াসলি মিটার হবে এই জিনিসটা। টাইম যেহেতু টাইম তাহলে এটার কে হবে সেকেন্ড। তো এই জিনিসটা এবার আমরা যদি সেকেন্ডটাও উপরে নিয়ে নিই সো এটা হবে কেজি মিটার স্কয়ার আর সেকেন্ডটা উপরে নিলে সেকেন্ড ইনভার্স এখানে 2 সেকেন্ডটা উপরে যদি নিই আমরা ইনভার্স 1 হবে ইনভার্স 1 টা এটার সাথে গিয়ে হয় কেজি পার মিটার ইনভার্স 3 তো এখান থেকে আমরা মাত্রা সহজে আমরা বের করতে পারতেছি আশা করি এই মাত্রাগুলো বের করা ইজি একদম কেজির মাত্রা কি ছিল কেজি একটা কি ভর বা ম্যাস কেজির মাত্রা এম আর এটা কি মিটার বা লেংথ মিটার কার মানে মাত্রা লেংথের বা দৈর্ঘ্যের তো মিটার লেংথ স্কোয়ার তাহলে লিখলাম এখানে এস সেকেন্ড কার মাত্রা টাইমের সো টি মাইনাস 3 এই জিনিসটা হলো পাওয়ারের মাত্রা এই জিনিসগুলো মুখস্থ করার কোনো বিষয় না যদিও এগুলো মুখস্থ করে কোনো লাভ নাই জাস্ট আমরা পরীক্ষার হলে যে কোনো সময় নিতে পারবো জাস্ট মুখস্থ করা ভালো বাট বুঝে মুখস্থ করা ভালো। আচ্ছা, সো আচ্ছা এই জিনিসটা আমরা বের করে ফেলছি। অ্যান্ড দেন আমরা
এই জিনিসটা কি? পাওয়ারের মাত্রা। আমরা অন্যভাবে লিখতে পারি। আ H ইকুয়ালস টু এই যে W/T ছিল। তো W/T তো আমরা এটা তো একটা পাইছি আমরা, তাই না? আবার আরেকটা যদি আমরা বানাইতে চাই বানাইতে পারি। এনার্জি এটা ইকুয়াল টু জোল আর T হলো সেকেন্ড। সো আমরা এই জিনিসটা সেকেন্ডকে উপরে নিয়ে জোল পার সেকেন্ড। তো জোল পার সেকেন্ড কার একক? পাওয়ারের একক। আরেকটা পাইছি আমরা পাওয়ারের একক ১ টা ২ টা, ২ টা পাইছি। ঠিক আছে? তো এতটুকুই আরকি এতটুক। এরপরে এখানে এককের কথা বলছে। মাত্রা বের করছে এগুলি জিনিসগুলো এখানে করে। এককের সময়ের একক দিয়ে ভাগ করলে একক পাওয়া যায়। আচ্ছা ১ জুল পরিমাণ এখানে বলতেছে আচ্ছা আরেকটা কথা পাওয়ারের একক। সো পাওয়ারের একক আরেকটা জুল পার সেকেন্ড এই জিনিসটাকে আমরা ১ ওয়াট বলতে পারি। মানে ১ জুল পার সেকেন্ড ইজ ইকুয়ালস টু ১ ওয়াটের সমান। আর পাওয়ারের একক আমরা আরেকটাও বলতে পারি সেটা হলো ওয়াট। বুঝে গেছে? পাওয়ারের একক ওয়াট। ওয়াট। ঠিক আছে? আচ্ছা এরপরে তো আমাদের এই ওয়াটকে আমরা এই যে ১ জুল পার সেকেন্ড মানে ১ ওয়াটের সমান। তো আমরা এটাকে এই যে জিনিসটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। মানে সুতরাং ক্ষমতার একক হবে ১ জুল পার ১ ওয়াট আচ্ছা এই যে এই কথাটা দিয়ে এই জিনিসটাকে এই জিনিসটাকে ১ ওয়াট সমান ১ জুল পার সেকেন্ড। এই জিনিসটাকে আমরা এই বাংলা কথার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। এই যে ১ সেকেন্ডে ১ জুল যদি কোনো একটা ১ জুল যদি কোনো একটা বস্তু এই যে কেই কাজ করবে এই জিনিসটা। কোনো একটা বস্তু, কোনো একটা বড়ওয়ালা মানুষ বা বস্তু বা অবজেক্ট হোয়াটএভার কোনো একটা কিছু আরকি যার ভর আছে। এই বড়ওয়ালা মানুষটা ১ সেকেন্ডে যতটুকু কাজ করবে মানে কি? কাজ করবে মানে আমরা জানি তার মধ্যে F বল কাজ করবে এবং S দূরত্ব যাবে সে। এটাই তো আমরা জানি কাজের সংজ্ঞা। তো ১ সেকেন্ডে কোনো একটা বস্তু যে কাজটা করবে, যে কাজটা করবে এই কাজটাই আসলে ১ ওয়াটের সমান। এতটুকুই। উম আর এখানে একটু সুন্দর করে লিখছে আরকি। একজুল কাজ করা বা শক্তি রূপান্তরের হারকে ১ ওয়াট বলা হয়। অনেক সুন্দর করে লিখছে। ১ ওয়াট কাকে বলে? তাইলে এখান থেকে কাকে বলে একটা ১ নাম্বারের সংজ্ঞা দিতে পারো তোমরা। মুখস্থ করতে পারো। তো প্রবাহী পানির সাথে যান্ত্রিক শক্তি ব্যবহার করে আবার এগেইন এটা উপরে দেখছিলাম মেবি আবার আসছে এই জিনিসটা। সো আমরা বলতে পারতেছি এটা জাস্ট জেনারেল একটা ইনফরমেশন অতটুকু মাথায় রাখার দরকার নাই। টারবাইন থেকে ঘুরে এখানে কি বাহির হচ্ছে অ্যান্ড দেন এটা একটা ডায়নামো বা জেনারেটর ঘুরে এখানে জেনারেটর দিয়ে কারেন্ট তৈরি হচ্ছে অ্যান্ড দেন এখানে ডায়নামো সরি করে এখানে অনেক কাহিনী হচ্ছে এখানে কিন্তু অনেক কাহিনী হয়ে তো আমাদের বাসা বাড়িতে আসতেছে এই জিনিসটা। পুরা একটা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং কোর্স। আচ্ছা সো এখানে কি ধরনের তড়িতের নাম আচ্ছা, আচ্ছা এই জিনিসটা আবার আরেকটু এখানে এত ব্যাখ্যা করতেছে আমি কেন বুঝলাম না। এই জিনিসটা তো আমরা পড়ে আসছিলাম মেবি। সো এই জিনিসটা একটু আরেকবার একটু পড়ে নিও। বায়োমাস, তাপীয় বিদ্যুৎ এই জিনিসটা একটু পড়ে নিও পজ করে। আচ্ছা অ্যান্ড দেন আমরা মোস্ট ইম্পোর্টেন্ট একটা জিনিস এই চ্যাপ্টারের এটা হলো এফিশিয়েন্সি নামে একটা জিনিস বা কর্মদক্ষতা। তো এই জিনিসটা আমাদের একটু পড়তে হবে। তাই না ভাই? তো আমাদের ইফিসিয়েন্সি আমাদের লাস্ট টপিক মেবি এই চ্যাপ্টারের মোস্ট ইম্পোর্টেন্ট টপিক। তো এফিশিয়েন্সি মানে আমাদের কর্মদক্ষতা। তো শক্তি রূপান্তরের সহায়তায় শক্তি রূপান্তর বুঝতেছি আমরা শক্তি রূপান্তর কোন একটা শক্তি থেকে কোন একটা শক্তির রূপান্তর বুঝতেছি আমরা। আমরা যেহেতু এটাই বুঝতেছি এটাই লিখতেছি আমরা। তো দৈনন্দিন জীবনে প্রয়োজন মেটায় ওকে। যেমন পেট্রোল সঞ্চিত রাসায়নিক শক্তি কি করে? পেট্রোল এগুলা কি রাসায়নিক শক্তি। এই পেট্রোলগুলা রাসায়নিক শক্তিকে কি বানায় আমাদের? পেট্রোল দিয়ে গাড়ি চলে। গাড়ি কি যান্ত্রিক শক্তি বা গতিশক্তি রূপে চলে ইঞ্জিনের মাধ্যমে। আচ্ছা শক্তি সংরক্ষণ নীতি অনুযায়ী কোনো ইঞ্জিন থেকে সেই পরিমাণ শক্তি আমাদের পাওয়া উচিত যে পরিমাণ শক্তি ইঞ্জিনে প্রদত্ত করা হয়। আচ্ছা শক্তির এনার্জি শক্তি কি বলা হয় সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী তো এটাই জানি আমরা। মানে যতগুলা আমরা রাসায়নিক শক্তি বা যতগুলা পেট্রোল আমরা নিব সেই পেট্রোল পরিমাণ শক্তি আমাদের যান্ত্রিক শক্তি হিসেবে পাইতে হবে। এটাই তো আমাদের জানা মানে যে পেট্রোলের মধ্যে যে শক্তিগুলা নিহিত আছে পেট্রোলের অণুর মধ্যে এই শক্তিগুলা আমরা গতিশক্তি এই শক্তিগুলা সেম শক্তি। দজ্জল শক্তি থাকলে দজ্জল শক্তি আমরা পাইতে হবে। এই জিনিসটাই শক্তির সংরক্ষণশীলতার নীতি আমাদের কিন্তু বলে। মহাবিশ্বে কিন্তু যেহেতু শক্তি কনস্ট্যান্ট, তাহলে এখানে যে শক্তিগুলা খরচ হয়ে যাইতেছে, এই শক্তিগুলা আরেকটাতে রূপান্তর হবে। এটাই স্বাভাবিক। তো আমরা কিন্তু এটা দেখা যায় যে আ আমাদের কিন্তু দেখা যায় শক্তি সর্বদা প্রদত্ত হয়। সর্বদা তার চেয়ে কম পরিমাণ শক্তি আমরা পাই। মানে আমরা পেট্রোলে যদি দজ্জল পরিমাণ শক্তি আমাদের দিতে মানে দেয়, তাহলে আমরা পাই কিন্তু ৮ জুল, ৭ জুল। আর বাকি ২-৩ জুল এটা কই যায়? এটা তো মানে উধাই হয়ে যাওয়ার কথা না। উধাও হয়ে যাওয়ার কথা না। বাট এটা যায় কই? তাহলে এটা এই যে এটাই যায় কই? এটা আমাদের মানে এটাও সিমিলারলি অন্য আরেকটা মানে এই জিনিসটা যান্ত্রিক শক্তিতে পেট্রোলের রাসায়নিক শক্তিগুলা যান্ত্রিক শক্তিতে রূপান্তর হচ্ছে কিছুটা এবং বাকি অ্যা যে কয়তগুলা জিনিস আছে এই জিনিসগুলা বাকি কয়েকটা যে জিনিস বাকি যেই কতগুলো জুল আছে এই জিনিসটা অন্য আরেকগুলা শক্তিতে রূপান্তর হয়। লাইক আমরা বলতে পারি যে এখানে এই যে ইঞ্জিন থেকে এই যে ঘর্ষণ শক্তি বা ইঞ্জিনের ঘর্ষণের বিরুদ্ধে যে কাজ করতে হয় যেমন তাপ শক্তি, ঘর্ষণ শক্তি, তারপরে তাপ শক্তি,
দেন আরো বলতে পারি শব্দ শক্তি হিসেবেও কিছু ব্যয় হয়। হোয়াটএভার যা আছে আরকি সবগুলা শক্তি ব্যয় হয়। এই সামান্য শক্তিগুলা মানে রূপান্তর হয়ে যায় এই শক্তিগুলাতে যেগুলো আমাদের কোনো কাজে আসে না। শব্দ শক্তি আমাদের কোনো কাজে আসতেছে না। তো দেন এগুলা লস বলতে পারি। যদিও শক্তিতে রূপান্তর হয়ে গেছে কিন্তু। এই রাসায়নিক শক্তিতে শব্দ শক্তিতে রূপান্তর হয়ে গেছে। যদিও এটা আমাদের কাজে লাগতেছে না। আমাদের কাজে লাগতেছে এটা। যার কারণে এগুলো আমরা লস বলতে পারি শক্তি। যদিও কিন্তু কনস্ট্যান্ট কিন্তু থাকতেছে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী। তো এখানে আমরা প্রদত্ত শক্তি যেই শক্তিগুলো আমরা দিব, ১০ জুল শক্তি দিলাম ধরলাম। তাহলে লাভ কার্যকর শক্তি মিনস আমরা ৮ জুল শক্তি সেখান থেকে পেলাম। আর অন্যায়ভাবে ব্যয়িত শক্তি, অন্যভাবে ব্যয়িত শক্তি ধরলাম ২ জুল। ঠিক আছে? তো যোগফলটা কিন্তু আমাদের জল শক্তিই আসতেছে এখান থেকে। বাট আমাদের লাভজনক হলো ৮ জুল। আর এইগুলা শক্তিগুলো অপচয় বলতে পারি আমরা যেগুলা রূপান্তর হয়ে গেছে অন্য শক্তিতে। তো আমাদের এখন আমরা এফিসিয়েন্সি বা কর্মদক্ষতায় যদি আসি, তো কর্মদক্ষতার এই সূত্রটা আসলে আমাদের বলা হয় লব্য কার্যকর শক্তি। যেটা আমাদের লাভ করছে বা যেটা আমাদের আসলেই প্রয়োজন। এই লব্য কার্যকর শক্তি বা কি বলবো এটাকে বাংলায় না লিখে যদি লিখি, আউটপুট যেটা আমাদের প্রয়োজন। আর মোট প্রদত্ত শক্তি যেটা আমরা দিছি বা টোটাল। ঠিক আছে? টোটাল ইনটু 100%। ঠিক আছে? এই জিনিসটা যদি আমরা করি এখানে আমরা কি বলবো? এই যে এই কর্মদক্ষতাটা বের করতে পারবো। কোন যন্ত্রের কর্মদক্ষতা বুঝছে যন্ত্রে যে পরিমাণ শক্তি প্রদান করা হইছে, যে পরিমাণ শক্তি করা হইছে তার কত অংশ কার্যকর হইছে মানে কার্যকর শক্তি হিসেবে পাওয়া গেছে। সুতরাং কর্মদক্ষতা বলতে মোট যে শক্তির কার্যকর শক্তি পাওয়া যায়। মোট যে শক্তির কার্যকর শক্তি পাওয়া যায় এবং মোট যে শক্তি দেওয়া হইছে তার অনুপাতকে বোঝা হয়। ঠিক আছে? এই জিনিসটাই আসলে বোঝায়। অ্যান্ড দেন একটা সাধারণ বিদ্যুৎ কেন্দ্রে অনেক কিছু এই ক্ষেত্রে শক্তি প্রায় 70% পর্যন্ত ক্ষয় হয়, তাপ শক্তিতে হারিয়ে যায়। আচ্ছা অনেক কিছু এখানে কিভাবে হারিয়ে যায় আরকি। 70 পর্যন্ত আর প্রদত্ত কেবল 30% ই শেষ পর্যন্ত ব্যবহারযোগ্য তড়িৎ শক্তিতে রূপান্তর হয়। মানে আমাদের এই যে ইউরেনিয়ামের যে আম যে শক্তিটা ছিল তার মধ্যে তাপশক্তি 70% পর্যন্ত মানে গরম হয়ে আরকি। গরম হওয়া মানে কি তাপশক্তিতে রূপান্তর হওয়া। তাপশক্তি এটা আমাদের কোনো কাজেই লাগতেছে না। যেহেতু ওই যে রিঅ্যাক্টরের ভিতরে যখন গরম হয়, এই গরম হওয়া তাপশক্তিগুলো আমাদের কোনো কাজেই আসতেছে না। যেটাকে আমরা অপচয় বলতে পারি। যদিও এটা কিন্তু শক্তিতে রূপান্তর হয়ে গেছে। বাট আমাদের কোনো কাজে লাগতেছে না যে দ্যাটস হোয়াই এটা শক্তির অপচয় বলতে পারি। তো এখানে আমাদের 70% পর্যন্ত লস। আর 30% যেটা আছে এই 30% ই আমাদের তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যেটা আমাদের কাজে লাগে। তো সুতরাং আমরা বলতে পারি যে এইটার কর্মদক্ষতা মাত্র 30%। এই যে নিউক্লিয়ার যেটার কথা বলতেছি। আচ্ছা এখানে একটা গাণিতিক ইয়া দিছে। গাণিতিক একটা ম্যাথ দিছে। জিনিসটা সিম্পল একটা জিনিস। পারবো আশা করি। এরপরে অনুসিদ্ধান্ত, কয়েকটা অনুসিদ্ধান্ত দিছে। যেটা একটা আ কি বলবো ছোটখাটো আ কি বলবো পরীক্ষা বলা যায় এটা। ল্যাব এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট দিছে এখানে বলতে পারো। যেটা নিচে বসে করি এখানে। এটা স্বাদ ওঠার সময়, ক্ষমতা কত এই জিনিসগুলা। একটু অ্যানালজি আরকি এটা। অ্যানালজি টাইপের। তো অ্যান্ড দেন অনুসিদ্ধান্ত আরেকটা দিছে। তো এতটুকুই। কাজের ধরন এখানে কি করবা বলে দেয়া আছে। দেন এখানে কিছু এমসিকিউ আর প্রশ্ন দেওয়া আছে। এতটুকুই আমাদের চ্যাপ্টারটা শেষ।